ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার পায়ে রক্তাক্ত জখম হয় এবং তিনি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কিছু সময় পর তার নিথর মরদেহ আবদুল্লাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিআরটির একটি নির্মাণাধীন স্থানে পাওয়া যায়। ছুরিকাঘাতে হত্যাকাণ্ড ঘটনার পরে দুর্বৃত্তরা অতি দ্রুত পলায়ন করে এবং উক্ত ঘটনার অনুসন্ধানে কোনো ক্লু ছাড়াই র্যাবের ছায়া তদন্ত শুরু হয়। ছায়া তদন্তের এক পর্যায়ে ভিকটিমের একটি অ্যান্ড্রয়েড সেট হত্যাকাণ্ডের প্রায় 2 ঘন্টা পর শনাক্ত করা যায়, যেটি আপনারা এখন দেখছেন। এবং বর্ণিত ঘটনার সূত্র ধরে র্যাব 1-এর একটি চৌকস অভিযানিক দল মোবাইল গ্রাহকের কাছে দ্রুত সময়ে যান এবং তাকে নজরবন্দিতে আনেন। মোবাইল গ্রাহকের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি একটি চোরাই মোবাইল সিন্ডিকেটের কাছ থেকে 3500 টাকা মূল্যে মোবাইলটি ক্রয় করেন। বর্ণিত ঘটনা অনুসন্ধানে র্যাব 1-এর একটি অভিযানিক দল মোবাইলের গ্রাহককে বিভিন্ন সন্দেহভাজন চোরাই মোবাইল সিন্ডিকেটের ছবি দেখান। গ্রাহক তৎক্ষণাৎ মোবাইল বিক্রেতা রাকিব নামক একজনকে সন্দেহ করেন। পরবর্তীতে র্যাবের একটি অভিযানিক দল তার গোয়েন্দা নজরদারির মাধ্যমে রাকিবকে গ্রেফতার করেন। মোবাইল বিক্রেতা রাকিব একজন প্রাক্তন মাদক ব্যবসায়ী। তিনি বর্তমানে ছিনতাইকারীদের ব্যবহার করে কম মূল্যে মোবাইল সংগ্রহ করেন এবং বিভিন্ন জায়গায় লাভজনক মূল্যে গ্রাহকের কাছে বিক্রয় করেন। একই সাথে ছিনতাইকারীরা তাদের নিকট হতে সুইচ গিয়ার এবং অন্যান্য ধারালো সরঞ্জাম সংগ্রহ করেন। চোরাই মোবাইল বিক্রেতা রাকিবের কাছে একটি ছিনতাই চক্র সর্বমোট 3টি মোবাইল সেট ওই দিন বিক্রয় করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বোন জামাই মোহাম্মদ জসিম সাহেব বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাবের একটি চৌকস অভিযানিক দল গত 3 দিন নিরলস পরিশ্রম করে 12 জুলাই 2025 তারিখে বর্ণিত ছিনতাইকারী চক্র শনাক্ত করার জন্য অভিযান চালায় এবং রাকিবের দেওয়া তথ্য মতে 3 জন ছিনতাইকারী মোহাম্মদ রাফসানজানি রাহাত, মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং মোহাম্মদ কাউসার আহমেদ পলাশ এই 3 জনকে টঙ্গীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেন। অভিযানের প্রথমে কাউসার আহমেদ পলাশকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশের তথ্য অনুযায়ী ছুরি ব্যবহারকারী ছিনতাইকারী রাশেদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছাত্র মাহফুজকে গুরুতর জখমের জন্য একজন আরেকজনকে দোষারোপ করেন এবং তাদের সাথে জড়িত অন্যান্য ছিনতাইকারীদের সন্ধান দেন। একই সাথে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেল চালক রাহাতকে পাওয়া যায়। চালক রাহাত একই দিনে গ্রেফতার হয় এবং এর মধ্যে একটি ছিনতাই চক্র আমরা সম্পূর্ণভাবে শনাক্ত করতে পারি। আটককৃত আসামি দ্বয়ের জিজ্ঞাসাবাদে তারা জানান যে তারা পেশাদার ছিনতাইকারী এবং একই দিনে তারা রাজধানীর হাউস বিল্ডিং এবং কুর্মিটোলা এলাকা থেকে আরও 2টি এলাকায় ছিনতাই করে 2টি মোবাইল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন। ক্লুলেস মার্ডারটির ব্যাপারে তারা জানান যে ছিনতাই করার সময় তারা সংঘবদ্ধভাবে কাজ করেন। চক্রের একটি অংশ পলাশ, তিনি বিভিন্ন ভিকটিমের কাছ থেকে তাদের সাথে থাকা অর্থ এবং মূল্যবান সম্পদসমূহ জব্দ করেন এবং একই সাথে আমাদের যে রাশেদ মূল হত্যাকারী, সে সুইচ গিয়ার দিয়ে ভিকটিমদেরকে ভীত সন্ত্রস্ত করেন এবং তারা নগদ অর্থ এবং মোবাইল এবং মূল্যবান সম্পদ না দিলে তাদেরকে জখম করেন। এরই ধারাবাহিকতায় আমরা তাদেরকে বারংবার জিজ্ঞাসাবাদ করি এবং বারংবার জিজ্ঞাসাবাদ করার পরও তারা অস্বীকার করে। সার্বিকভাবে তদন্তের যখন একটি মোড় নেওয়া শুরু করে, র্যাবের ইন্টেলিজেন্স টিম একটি টেকনোলজিক্যাল অ্যানালাইসিসে যায়। টেকনোলজিক্যাল অ্যানালাইসিসে তাদের ঘটনার এবং ক্রাইম সিনে 11টা 37 মিনিটে তাদেরকে শনাক্ত করা যায় এবং 11টা 37 মিনিট থেকে আনুমানিক 11টা 45 মিনিট পর্যন্ত তাদের উপস্থিতি ঠিক যেখানে আমাদের নিথর ছাত্র মাহফুজের মরদেহটা পাওয়া যায় সেখানে শনাক্ত করা যায়। বর্ণিত বিষয়টি অনুসন্ধান করার পর তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা এটা স্বীকার করে যে রাশেদ মোবাইল চক্রের যেই সিন্ডিকেটের মূল হোতা রাকিব, তার কাছ থেকে সুইচ গিয়ারটি সংগ্রহ করে এবং সুইচ গিয়ারটি সংগ্রহ করে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের পাশে যেই লাইনটি আছে বর্তমানে নির্মাণাধীন, কোনো গাড়ি চলাচল নাই এবং কোনো সিসিটিভি ফুটেজের কভারেজ নাই, সেখান দিয়ে সে আস্তে আস্তে হেঁটে নিচে যাচ্ছিলেন টঙ্গী স্টেশন রোডে। ঠিক এই সময়ে খুব কম সময়ে মিনিমাম 15 থেকে 30 সেকেন্ডের জন্য ছিনতাই চক্র তাদেরকে আটক করে। এই সময় মোটরসাইকেল চালক রাহাত আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের অর্থাৎ জসিমউদ্দিন রোডগামী তাদের জন্য অপেক্ষা করে। ঠিক 15 থেকে 30 সেকেন্ডের মধ্যেই তারা এই ঘটনাটা ঘটানোর পরেই রাহাতের মোটরসাইকেলে উঠে যান এবং তারা আমাদের এই জব্দ করা সেটটি নিজেদের কাছে সংগ্রহ করেন। সেটটি সংগ্রহ করার পরে তারা মাজার বস্তিতে মোবাইল সিন্ডিকেট বা মোবাইল চোর চক্রের মূল হোতা রাকিবের সাথে দেখা করেন, কিন্তু ইতোমধ্যেই তারা যেহেতু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে মাজার বস্তিতে মোবাইল সিন্ডিকেটের কাছে যায়, পুলিশের অনুসন্ধানের জন্য বস্তির সবাই অ্যালার্টেড হয়ে যায়
এবং তারা যেহেতু সতর্ক থাকে, মোবাইল সিন্ডিকেটের মূল হোতা রাকিব তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা যে এই মোবাইলটা এনেছো এটা কি ওই ঘটনার সাথে সম্পৃক্ত কিনা। তখন আমাদের যে আসামি রাশেদ সে বলে যে এটার সাথে আমরা কোনোভাবে সম্পৃক্ত না। আশ্চর্যজনক বিষয়, এই মোবাইলটি তারা রাকিবকে হস্তান্তর করার পর যেই নগদ অর্থ পাওয়ার কথা সেই নগদ অর্থ না নিয়ে তারা উক্ত স্থান থেকে প্রস্থান করে এবং আত্মগোপনে যায়। আত্মগোপনে যাওয়ার পর আমরা যখন সর্বশেষ রাশেদকে গ্রেপ্তার করি, তার ব্যবহৃত যেসব জামাকাপড় আছে সেগুলোও পাই। ছিনতাইকারী আরেকজন, যার নাম হচ্ছে কাউসার আহমেদ পলাশ, তার কাছ থেকে আমরা আরেকজনের মানি ব্যাগ পাই, যেখানে একজন স্টুডেন্টের আইডি কার্ডও পাওয়া যায়, যিনি নটরডেম ময়মনসিংহ কলেজের একজন ছাত্র। এবং এটা থেকে আমরা সম্পূর্ণ নিশ্চিত হই যে তারা একটা প্রফেশনাল ছিনতাইকারী চক্রের অংশ। আমরা যে স্পট থেকে তাদেরকে গ্রেপ্তার করি আপনারা জানেন, এটা টঙ্গীর মাদার বস্তি। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা ইতিমধ্যে 5 বার বড় বড় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সহ অনেক অস্ত্র এবং মাদক সেখান থেকে উদ্ধার করি, কিন্তু বারংবার উদ্ধার করার পরও আইনি প্রক্রিয়ায় আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না, আমাদের যেখানে সীমাবদ্ধতা, যার কারণে দেখা যায় যে ছিনতাইকারীরা প্রতিনিয়ত গ্রেপ্তারের পরে আবার বেরিয়ে আসছে। তো আমরা এই প্রেক্ষিতে সরকারের কাছে আকুল আবেদন কয়েকবার জানিয়েছি, যাতে ছিনতাইকারীরা যারা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার বারংবার ছিনতাই করে মানুষকে এভাবে একটা দুর্ভোগের সৃষ্টি করছে, মানুষ যারা তাদের জন্য হত্যাকাণ্ডের জন্য শিকার হচ্ছেন, তাদেরকে যাতে আমরা বাঁচাতে পারি, অ্যাটলিস্ট এটা চিন্তা করে যাতে তাদেরকে আইনের আওতায় নেওয়া হয় এবং একটি লঘু কোনো পানিশমেন্ট না দিয়ে গুরুতর পানিশমেন্ট দেওয়া হোক, মিনিমাম 5 থেকে 6 মাসের জেল, যাতে তারা একটু ভালো পথে আসে। এবং একই সাথে সমাজসেবী যারা আছেন তাদেরও এই বিষয়গুলোতে একটু দৃষ্টি দিতে হবে, কারণ সব কাজ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না, একই সাথে এগুলো সমাজসেবারও একটি অংশ। যারা মাদকাসক্ত এবং যারা বিভিন্নভাবে এসব চিন্তাই করে, তাদের হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতৃ পরিচয় নাই, মাতৃ পরিচয় নেই, ওদের ক্ষেত্রেও ঠিক জিনিসটা একই রকম, তাদের পরিবারের সাথে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। তাদের বিরুদ্ধে আগে মাদক মামলাও আছে, বিভিন্ন মারামারির মামলাও আছে, একই সাথে ছিনতাইয়ের মামলাও আছে, তাদের পিসিপিআরে আমরা এসব ঘেটে পেয়ে থাকি। অর্থাৎ একই চক্র বারংবার একই কাজ করতেছে এবং আসামিদেরকে পুলিশ, র্যাব এবং ডিবি বারংবার গ্রেপ্তার করার পরও তারা ছাড়া পেয়ে আসছে, যার কারণে আমাদের একটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা সবসময় অ্যাকশান নিব, তারা যতবারই বের হোক না কেন, যতবারই অপরাধ করে না কেন, আমাদের জালে তারা অবশ্যই ধরা খাবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। এবং একই সাথে আমরা চাচ্ছি যে আমাদেরকে যাতে এ সংক্রান্তে একটু তথ্য দেওয়া হয়, যখনই আমাদেরকে এ বিষয়ে তথ্য দেওয়া হবে আমরা এই সংক্রান্তে সম্পূর্ণ অনুসন্ধান করে আসামিদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করব।